নমস্কার, আমি সৌম। বেঙ্গল ফিল্ম আর্কাইভের অনুষ্ঠান সিনেমা খাতা হলদে পাতায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমি পুরনো সিনেমা পত্রিকা থেকে বাছাই করা কিছু লেখা আপনাদের পড়ে শোনাব। আমারও স্মৃতি ঝালিয়ে নেওয়া হবে, সেই সঙ্গে আপনাদেরও। কে আপনারা রেডি তো? আজ আপনাদের শোনাচ্ছি প্রমথেশ বড়ুয়াকে নিয়ে একটি লেখা। শিরোনামে টলিউডের রাজকুমার, লেখক অমিতাভ চৌধুরী। লেখাটা বেরিয়েছিল উল্টোরথ পত্রিকার দ্বাদশ বর্ষ ৪র্থ সংখ্যায়। বালিগঞ্জ সার্কুলার রোডের ১৪ নম্বর বাড়িটাতে ঢুকতে গিয়ে কিছুটা ভয় ভয় করছিল। বাড়িখানা পেল্লায়, চেহারায় বিপুলা, কিন্তু গত যৌবনা। পলেস্তারা খসবো খসবো করছে, আগাছাও আশকারা পাচ্ছে। চত্বরে, ফটকে আছে আর সব, নেই ছিঁড়ি ছাদ। কেমন যেন গা ছমছম ভাব। তাছাড়া বাড়ির মালিককে নিয়েও দুশ্চিন্তা ছিল। অনেক দিনের স্বাদ তার সঙ্গে দু চার কথা বলবো। আধ ঘন্টা সময় আদায় করেছি চেষ্টা চরিত্রের করে। এখন ভাবনা, সাহেবের মেজাজ শরীফ তো, নাকি মোলাকাত নেহি মাংতা বলে হাঁকিয়ে দেবেন দূর থেকে। তবে একমেব ভরসা, পূর্ব পরিচয়ের সামান্য সম্বল। এসেছিও শান্তিনিকেতনী সূত্রে, তার দুজন নিকট আত্মীয়ের মারফতে। এবং বিস্ময়ের কথা, গৌরীপুরের রাজকুমার, স্টুডিও ফ্লোরের বড়ুয়া সাহেব আমার প্রস্তাবে গড়রাজি হননি। বলা নিষ্প্রয়োজন, প্রমথেশ চন্দ্র বড়ুয়ার কথা বলছি। আজ থেকে ২০-২৫ বছর আগে যিনি ছিলেন ভারতীয় সিনেমা জগতের একচ্ছত্র অধিপতি। ব্যক্তিত্বে, আভিজাত্যে অতুলনীয় কৃতি পুরুষ। রাজার ঘরের ছেলে, আমাদের কৈশোরে রূপকথার রাজকুমার তিনি। ঘরে ঘরে মুখে মুখে ফিরত তার নাম। সেকালের সিনেমা পাগল যুব সমাজের তিনি আদর্শ। তরুণীকুলের নিশা স্বপ্ন, মুক্তি, দেবদাস, রজত জয়ন্তী, উত্তরায়ণ, শেষ উত্তর ইত্যাদি মোড় ফেরানো ছবি এবং তার নায়ক ও পরিচালকের কথা কে ভুলবে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলুম। ড্রয়িং রুম অতিকায়, চারধারে নানা রকম মৃগয়া স্মৃতি। ঘরে কেমন যেন দম আটকানো ভাব। সুদৃশ্য ও মূল্যবান আসবাব দেখে ঠাহর হয়, একদিন তাদেরও চেকনাই ছিল। ছিল নয়ন মন হরণের জাদু। উর্দি পড়া এক বেয়ারা এসে পাখা খুলে দিলে, নাম টুকে নিলে, আবার নির্জন দ্বীপে ফেলে আসা নাবিকের মতো আমায় একলা রেখে সে উধাও। আমি অধীর অপেক্ষায় ক্ষণ গুনছি এবং ভাবছি বছর ২ আগেকার কথা। ১৯৪৩ সাল। আমি তখন পড়ি স্কুলে। আমার মামা বাড়ি সিলেটের পাড়াগাঁ শ্রীগৌরীতে। বোধহয় ক্লাস ৮-৯ হবে। নির্গুম্ফ হাফ প্যান্টের কাল চলছে, থাকিও দূরে, কিন্তু সমবয়সী আর ৫টা ছেলের মতোই টালিগঞ্জের সিনেমা স্টুডিওগুলো মনে মায়াজাল গাঁথতে শুরু করে দিয়েছে। দাদামশায় দিদিমার কড়া চোখ এড়িয়ে ২-৪টে সিনেমাও দেখে ফেলেছি। তদুপরি তারকাদের নাম ধাম, তাদের সব খুঁটিনাটি খবর ঠোঁটস্থ। যতটা জানি, কৌতূহল তার চেয়ে বেশি। এবং এই জগতের মধ্যমণি আমাদের কাছে প্রমথেশ বড়ুয়া। তিনি তখন খ্যাতির শিখরে।
এমন সময় হঠাৎ যেন কার কাছ থেকে বড়ুয়া সাহেবের কলকাতার ঠিকানা পেয়ে গেল। 14 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোড। ঠিকানা তো নয়, যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, ভোজরাজের জাদুকাঠি। অনেক মুসাবিদা করে একদিন এক পোস্টকার্ড ছেড়ে বসলুম ওই ঠিকানায়। চিঠির বক্তব্য হাস্যকর। মহাশয়, আমি অমুক, বড় গরিব, বিপদে পড়েছি, সিনেমায় নামতে চাই, চাকরের পার্ট দিলে বভি আচ্ছা, অতএব আপনি যদি অনুগ্রহ করেন, ইত্যাদি ইত্যাদি। ইনিয়ে বিনিয়ে সাতকান্ডি রামায়ণ। দিন যায়, হপ্তা যায়, চিঠির জবাব আসে না। শেষমেশ আশা ছেড়েই দিল। কিন্তু একদিন ডাকঘরে গিয়ে হাতে পেয়ে গেলুম 7 রাজার ধন এক মানিক। প্রমথেশ বড়ুয়ার জবাব এসে গেছে। এবং এবং কি অদ্ভুত, কি আশ্চর্য, একেবারে তার নিজের হাতের লেখা চিঠি। আমি আনন্দে প্রায় লাফ দিয়ে ফেলেছিলুম আর কি। চিঠির বক্তব্য নেতিবাচক। তা হোক, আমি তো আর সত্যি সত্যি সিনেমায় নামতে চাইনি। আমার উদ্দেশ্য ছিল সিনেমায় পাঠ করে যিনি নাম কিনেছেন তার একখানি হাতে লেখা চিঠি পাওয়া এবং তারই জোরে সহপাঠীদের তাক লাগিয়ে দেওয়া। সে আমি পেয়ে গেছি, আমাকে আর পায় কে? চিঠিখানার ভাষা কিন্তু বড় মনোরম, পড়ে মন জুড়িয়ে গেল। তিনি লিখেছেন, প্রীতি ভাজনেশু, আপনার চিঠির প্রাপ্তি সংবাদ জানাচ্ছি। আমার নতুন ছবির জন্য লোক অনেকদিন আগেই নিয়েছি, এখন আর লোকের প্রয়োজন নেই। তাছাড়া আপনি এখন ছেলে মানুষ, আমার মনে হয় চেষ্টা করে পড়াশুনো কন্টিনিউ করাই ভালো। আপনি যে ধরনের কাজ চেয়েছেন সেই রকম কাজ করবার লোক নতুন বইতে নেই। যদি ভবিষ্যতে দরকার হয় খবর দেব। ইতি শুভাকাঙ্ক্ষী প্রমথেশ বড়ুয়া, কলিকাতা, 18 জুলাই 1943। যতদূর মনে পড়ে, প্রমথেশ বড়ুয়া সে সময় মায়ের প্রাণ বই শেষ করে চাঁদের কলঙ্ক নামে আরেকটি ছবিতে হাত দিয়েছেন। চিঠিতে যে নতুন বইয়ের কথা লেখা, সেটা সম্ভবত ওই চাঁদের কলঙ্কই। তা যাই হোক, ইতিমধ্যে স্কুলে গাঁয়ে আমার কদর বেড়ে গেছে। চিঠি আমার পকেটে পকেটে ঘোরে। সুযোগ না পেলে হেন তেন 5 কথা পেড়ে পকেটে হাত দিই এবং অমূল্য চিঠিখানা বের করে ফেলি। যে পড়ে সেই অবাক হয়। প্রমথেশ বড়ুয়ার নিজের হাতের লেখা? হ্যাঁ, সহপাঠী বন্ধুরা তো টানাটানি করে চিঠিখানা ছিঁড়েই ফেলে আর কি। কিছুদিন পর ম্যাট্রিক পাশ করে শান্তিনিকেতনে ভর্তি হল। সেখানে প্রমথেশ বড়ুয়ার কয়েকজন আত্মীয়ও পড়তেন। তাদের সঙ্গে কথা বলে এবং অ্যাপয়েন্টমেন্ট করে একদিন কলকাতায় 14 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে চলে এলুম। বড়ুয়া সাহেব তখন ফিল্ম লাইন থেকে নিজেকে শামুকের মতো গুটিয়ে এনেছে। বোধহয় তখন হিন্দি ছবি আমিরই তোলা হয়ে গেছে। বাইরে বিশেষ বেরোন না, আপন মনেই আত্মগোপন করে থাকেন। আমার ভাবনার মাঝখানে ছেদ পড়ল। গৃহকর্তা স্বয়ং হাজির, পায়ে চটি, গায়ে ঢাউস ড্রেসিং গাউন, হাতে বই, চোখে মুখে ক্লান্তির ছাপ। উঠে দাঁড়াতেই ম্লান হেসে বললেন, বসুন, বসুন। পাশের সোফায় তিনিও বসলেন। খানিক বিরতি, তারপর খানিকটা উদাস সুরে বললেন, কি করা হয়? ফার্স্ট ইয়ারের ছাত্র, শান্তিনিকেতন কলেজে, জবাব দিল। ও তাই নাকি? নিষ্পৃহ উত্তর। আবার চুপচাপ, আবার সূচিপতন নৈশব্দ।
ইতিমধ্যে বেয়ারা রেকাবিতে 2টো রসগোল্লা, 1 গ্লাস জল এবং 2 কাপ চা দিয়ে গেছে। এবারে আমার প্রশ্নের পালা। আপনি আর ছবি তোলেন না কেন? ভালো লাগে না, মুড পাই না। কোনো বিশেষ ছবি তোলার স্বাদ ছিল? বিশেষ ছবি? তিনি হাসলেন। বিশেষ ছবি বলতে কি বোঝাতে চাইছো জানি না, তবে বিশেষ না হলে আমি কোনোদিন কোনো ছবিতেই হাত দিইনি। আমি অনেক সময় মনে মনে ভেবেছি, সসংকোচে বলি, আপনি রবীন্দ্রনাথের শেষের কবিতা ছবি করছেন এবং নিজে পাঠ নিয়েছেন অমিত রায়ের। আমার কথা শুনে প্রমথেশ বড়ুয়া হো হো করে হেসে উঠলেন। তারপর হাসির রেশ মুখে রেখেই বললেন, অমিত রায়ের ভূমিকা নিলে বুঝি আমাকে মানাতো? বোধ হয় আমার উত্তর, না, শেষের কবিতা নয়। বড়ুয়া সাহেব ধীরে গলা চড়িয়ে বলে চললেন, ভেবেছিলুম ঘরে বাইরে পর্দায় নামাবো। অনেক দিনের স্বাদ ছিল আমার, কিন্তু পারলুম না। বোধহয় আর পারবও না। গলায় নৈরাশ্যের সুর। হঠাৎ কথার মোড় ঘুরিয়ে একটু থেমে বললেন, তুমি তো শান্তিনিকেতনের ছাত্র, গান জানো? রবীন্দ্রসঙ্গীত? বললুম, ভালোবাসি, কিন্তু আমি যে অসুর। সুর বুকে ঠিকই আছে, কিন্তু গলায় এসে আটকে যায়। আমিও ভালোবাসি, এবং জানো না বোধ হয়। তিনি বললেন, আমি প্রথম সিনেমাতে রবীন্দ্রসঙ্গীত চালাই। মুক্তিতে অনেকে আপত্তি করেছিলেন, শুনিনি। লোকেও নিয়েছে। তারপর চলল কথার পিঠে কথা। রবীন্দ্রসঙ্গীত থেকে সাইকেল, সাইকেল থেকে নিউ থিয়েটার্সের সেই আদি যুগের কথা, বীরেন সরকারের কথা, অনেক কিছু। আবার স্তব্ধতা। তখন এক ফাঁকে সেই চিঠিখানা বের করে বললুম, চিনতে পারেন? প্রমথেশ বড়ুয়া পড়লেন। পড়ে বললেন, কাকে লেখা? তোমাকে? ও তাই নাকি? আমি ভুলেই গেছি। তা সিনেমায় নামতে চেয়েছিলে কেন? নামতে মোটেই চাইনি, আমার জবাব। আসলে আপনার হাতে লেখা চিঠি পাওয়ার দিকেই ছিল লোক। আপনি রাজি হলেও আমি নারাজ হতুম। প্রমথেশ বড়ুয়া মৃদু হাসলেন। আমি ঘড়ির দিকে তাকালাম। আধ ঘন্টার জায়গায় প্রায় 1 ঘন্টা কাবার। তাছাড়া বলার মতো কোনো কথা নেই। গৃহকর্তাও যেন কথা বলার মুডে নেই। এবার বিদায় নিতে হয়। বললুম, চলি। আপনার সঙ্গে দেখা করার আমার অনেক দিনের স্বাদ পূর্ণ হলো। তিনি কোনো কথা বললেন না। মুখে সেই বিষণ্ণ হাসি। নমস্কার করতেই তিনিও করযুক্ত করলেন। আমি কয়েক পা সরে সিঁড়ি ধরলুম। তিনি বইয়ের পাতায় ডুব দিলেন। আমি ততক্ষণ ফের সেই ফটকের দোরগোড়ায়। পেছন ফিরে তাকালুম। মনে হলো বাড়িটার সঙ্গে বাড়ির মালিকের কোথায় যেন মিল আছে। দুজনেই জীর্ণ, দুজনেই ক্লান্ত, অবসন্ন। শির এখনো সমুন্নত, কিন্তু সূর্য হেলেছে পশ্চিমে। বাড়ির মালিকের সঙ্গে আমার সেই শেষ দেখা। তারপর 14 নম্বরের বাড়িতে গিয়েছি অনেকবার। পোলেস্তারা আরো পড়েছে, আগাছা আরো বেড়েছে। বাড়ির মালিকও বিগত। বেঁচে আছেন শুধু
নামে। বছরের পর বছর যায়, সেই অদ্বিতীয় নামেও পোলেস্তারা পড়ছে। গৌরীপুর এস্টেটের এই 14 নম্বর বাড়িটি আজ আর নেই। এরম কিছু লেখা কেবলমাত্র রয়ে গেছে। আমি আসি, আবার ফিরে আসবো এরম কিছু লেখা নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর বিএফএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম আর্কাইভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।